ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, আশা বিএনপির ভোটের মাধ্যমে সঠিক পথে এগোবে দেশ, সিলেটে বললেন মির্জা ফখরুল। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। জুলাই ঘোষণাপত্র না দেয়া হলে ৩ আগস্ট ঢাকা অবরোধের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর। এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। রাজশাহী থেকে নাটোরের পথে এনসিপির পদযাত্রা। চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী সেলিম হত্যার ঘটনায় আটক হয়নি কেউ, জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলছে পুলিশ। ময়মনসিংহে বেশিরভাগ সিএনজি অটোরিকশারই নেই রেজিস্ট্রেশন, শোরুম থেকে কিনেই রাস্তায় নামছেন লাইসেন্সবিহীন চালকরা, বাড়ছে দুর্ঘটনা। গাড়ি আইতাছে একটু ব্রেক করতো না, গাড়ি কাটিয়ে দেখুন যারা একটা লোক গেলা মারি গেছে, তারা কোনো সিঙ্গেল বোঝে না, এই কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। ওভার স্পিড এবং ওভারটেকিং মূলত এই দুটো কারণে এখানে দুর্ঘটনা ঘটে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই আশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নিতে সিলেট পৌঁছান তিনি। পরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইলিয়াস আলী সহ দলটির বহু নেতাকর্মী গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে জানান ফখরুল। জুলাইয়ে ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। জুলাই ঘোষণাপত্র দেয়া না হলে আগামী ৩ আগস্ট ঢাকা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজশাহীতে এমনটা বলেন তিনি। সকালে রাজশাহী থেকে নাটোর অভিমুখে রওনা হয় এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর। এ সময় গণমাধ্যমের সাথে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই নির্বাচনকে দেখতে চায় এনসিপি। বাংলাদেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। আজ নাটোর, পাবনা ও সিরাজগঞ্জে গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই আমরা সামনে নির্বাচনটাকে দেখছি। আমরা প্রথম থেকে একই কথাই বলে যাচ্ছি, নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি, আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে। এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। জুলাই পদযাত্রার ৭ম দিনের কর্মসূচিতে আজ নাটোরে পদযাত্রা ও গণসংযোগ করবে এনসিপি। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী নাজমুল হাসানের কাছ থেকে। নাজমুল, এনসিপির গাড়িবহর কি নাটোরে পৌঁছেছে কিনা, কি কি কর্মসূচি রয়েছে আজ জানাবেন। ইশরাত, আসলে এই যে গাড়িবহর কিন্তু এখনই নাটোরের মধ্যে ঢুকে পড়লো এবং আমরা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ আসলে গাড়িবহরে রয়েছে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম থেকে শুরু করে এখন কিন্তু আমরা চাঁদপুর বাজারে অপেক্ষা করছি। এখানে সংক্ষিপ্ত পথসভা হবে এবং এরপরেই কিন্তু শহরের স্টেশন বাজার এলাকায় এবং মাদ্রাসা মোড় এলাকায় বড় পথসভা হবে এবং এরপরেই বনপাড়াতে যাবেন তারা। এখন আমরা চাঁদপুর বাজারে অপেক্ষা করছি। আমাদের পেছনেই যে গাড়িটা রয়েছে সেটাই কিন্তু হাসনাত আব্দুল্লাহ সেই গাড়িতে রয়েছে।
রয়েছেন এবং পেছনে রয়েছেন সার্জিস আলম থেকে শুরু করে অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন। এখানে নেতাকর্মীদের অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখান থেকেই চাঁদপুর বাজার, এটা চাঁদপুর বাজার এলাকায় সংক্ষিপ্ত পথসভা করবেন এবং জুলাই আন্দোলনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন এবং সাধারণ জনগণের মধ্যেও কিন্তু তারা কুশল বিনিময় করছেন। তো কুশল বিনিময় করেই কিন্তু এই শহরের স্টেশন বাজার এলাকায় যাবেন এবং নেতাকর্মীরা আসলে সকাল থেকেই কিন্তু অপেক্ষা করছিলেন। সকাল 9:30টায় আসলে এখানে নাটোরে আসার কথা ছিল, একটু দেরি করে এসেছেন। তো এখানে দেরি করে আসার ফলে সকাল থেকেই নেতাকর্মীরা কিন্তু তাদের জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলেন। সেই সাথে আমরা গণমাধ্যম কর্মীরাও আসলে অপেক্ষা করছিলাম। তো এখানে যে কথাগুলো বলা হচ্ছে যে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আসলে শহরের মাদ্রাসা মোড় এলাকায় যে গাড়িবহর রয়েছে, গাড়িবহরে নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদের সাথে কুশল বিনিময় করছেন। তো এই সারা দিন এখানে বনপাড়া একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রাম যে অনুষ্ঠানগুলো হবে এখানে জাতীয় নাগরিক পার্টির অনুষ্ঠানগুলো হবে, যে স্টেশন বাজার এলাকায় তারা নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং শহরের যে মাদ্রাসা মোড় রয়েছে সেই মাদ্রাসা মোড় এলাকায় জনসভা করবেন, করেই কিন্তু এখানে তারা বিভিন্ন কার্যক্রম শুরু করবেন। আমরা এর পরবর্তী খবরগুলোতে আমরা কিন্তু এই সর্বশেষ অবস্থাগুলো তুলে ধরতে পারবো এবং তাদের বক্তব্যগুলো জানাতে পারবো। রাউজানে স্ত্রী সন্তানের সামনে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়নি, এখনো ধরাও পড়েনি কেউ। তবে হত্যাকারীদের কয়েকজনকে চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ। আরও জানায়, কিলিং মিশনে জড়িতদের ধরতে চলছে অভিযান। এর আগে রোববার নিকটাত্মীয়ের জানাজা পড়ে স্ত্রী সন্তান সহ বাড়ি ফেরার পথে বাইক ও অটোরিকশায় আসা বোরখা পরিহিত দুর্বৃত্তরা সেলিমের মাথায় গুলি করে হত্যা করে। বালুমহল নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামের রাউজানে এ নিয়ে 13টি হত্যাকাণ্ড ঘটেছে। পরিবারের সাথে যোগাযোগ রাখতেছি, তারা মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি, তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি না। 2-1 জন আমাদের নজরদারিতে আছে, আমরা যে কোনো সময় অ্যাক্ট করবো, আর আমাদের অভিযান চলমান আছে। চুক্তি শেষ হওয়ায় 17 বছর পর রোববার চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ছেড়েছে সাইফ পাওয়ারটেক। মধ্যরাত থেকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়েছে নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ড্রাইডক। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব ওমর ফারুক। চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই এটির অবস্থান। সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর ড্রাইডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তির বিষয়টি বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদন হয়েছে। জানানো হয়, টেকনিক্যাল কারণে নৌবাহিনী সরাসরি টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে পারেনি, তবে ড্রাইডকের মাধ্যমে তারা এটি পরিচালনা করবে। ময়মনসিংহে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে সিএনজি চালিত 3 চাকার যানের রেজিস্ট্রেশন নম্বর প্লেট। শোরুম থেকে কিনে সরাসরি রাস্তায় নামছে এসব যান, এমনকি ড্রাইভিং লাইসেন্সও করেন না চালকরা। যেন বিআরটি এর নজরই নেই এখানে। এদিকে জেলার সড়ক মহাসড়কে ঘটছে দুর্ঘটনা, প্রাণ ঝরছে সাধারণ মানুষের। গত 2 মাসেই মৃত্যু হয়েছে 40 জনের। পুলিশের তদন্ত বলছে বেশিরভাগ ঘটনার জন্য দায়ী 3 হুইলার। সিএনজি চালিত 3 চাকার বাহনে যে রেজিস্ট্রেশন নম্বর প্লেট থাকতে পারে, ময়মনসিংহ চালকদের সেই ধারণাই যেন নেই। সড়কে চলাচল করা 99% সিএনজিতেই নেই নম্বর প্লেট। বলা যায় এই শহরে রেজিস্ট্রেশন নম্বর অনেকটাই বিলুপ্তির পথে। অথচ অবৈধ এসব বাহন দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন সড়ক মহাসড়কে। ধরুন একটা গাড়ি আইতাছে, একটু ব্রেক করতো না, গাড়ি কাটিয়ে দেখতেন যারা একটা লোক গেলা মারি গেছে, এই অবস্থা। তারা কোনো সিঙ্গেল বোঝে না, এই কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। পিচ দালাইছে বেশি, বৃষ্টি হইলে রাস্তা পিছলয়ে যা, ব্রেক ধরতে পারে না, তাই অ্যাক্সিডেন্ট হয়। জেলায় 8000-এর বেশি সিএনজি চালিত 3 চাকার যান চলছে, যার বড় অংশেরই নেই রেজিস্ট্রেশন কিংবা চালকদের লাইসেন্স। কিভাবে চলছে এসব জানতে চাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিআরটি এর কাছে। যারা রেজিস্ট্রেশন করতে আসে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন প্রদান করে থাকি, আর যারা রেজিস্ট্রেশন প্রদান করে না, আনরেজিস্টার্ড বহুত গাড়ি আছে, যেগুলো আমরা পুলিশ এবং বিআরটি এবং জেলা প্রশাসকের সমন্বয় এবং বিভাগীয় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি।
তথ্য বলছে গেল 6 মাসে জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শতাধিক মানুষ, যার মধ্যে গত 2 মাসেই প্রাণ গেছে 40 জনের। এসব ঘটনায় মামলা হয়েছে। তদন্তে কি তথ্য পাচ্ছে পুলিশ? ওভার স্পিড এবং ওভারটেকিং, মূলত এই দুইটা কারণে এখানে দুর্ঘটনা ঘটে। কারণ একটা মানুষের জীবন যখন চলে যায় তখন আইনি ব্যবস্থা যাই গ্রহণ করা হোক, একটা পরিবারের জন্য সে ক্ষতি কখনো পোষানো যায়। পুলিশ বলছে অবৈধ বাহন চালানোর অপরাধে নিয়মিত মামলা হচ্ছে। পাশাপাশি সচেতনতা তৈরি, আইন মেনে চলা ও চালকদের প্রশিক্ষণ দিতেও কাজ চলছে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ এমনকি ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও এই 3 চাকার অবৈধ যানের দৌরাত্ম্য। সংশ্লিষ্টরা বলছেন ক্ষমতার পালাবদলে শুধু সিন্ডিকেটের চেহারা বদলায়, কিন্তু সমস্যার সমাধান হয় না। সড়কগুলো নিরাপদ রাখার দায়িত্ব সেই কর্তৃপক্ষের দায়িত্বের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে কি ঘটেছিল সেদিন? উপাচার্যের সাথে শিক্ষার্থীদের উত্তপ্ত বাদানুবাদে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে চলছে তোলপাড়। যাকে ঘিরে এত ঘটনা, সেই শিক্ষকই বা কি বলছেন? পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। 4 দিন ধরে আলোচনায় এই ঘটনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে বাকবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের বলতে শোনা যায়, আপনি নিজ যোগ্যতায় উপাচার্য পদে বসেননি, আমরা বসিয়েছি, আমাদের কথা শুনতে বাধ্য। জবাবে উপাচার্য বলেছিলেন, বিচারিক ক্ষমতা না থাকায় অনেক কিছু করতে অপারগ। সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশলবরণ চক্রবর্তীর পদোন্নতির সাক্ষাৎকার ছিল শুক্রবার বিকেলে, কিন্তু তার নামে হত্যা চেষ্টা মামলা ও নানা অভিযোগ থাকায় সাক্ষাৎকার বাতিল ও তাকে অপসারণের দাবি নিয়ে ছাত্র শিবির এবং ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপাচার্যের কক্ষে যান। সেখানেই চলে বাদানুবাদ। শিক্ষার্থীদের বক্তব্যে সমালোচনার ঝড় উঠে। সে হেফাজতের একজন কর্মী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি এবং আলিফ হত্যা মামলারও আসামি। আমি চিৎকার দিয়ে বলছিলাম, স্যার, হৃদয় তোরা ফরহাদের ক্যাম্পাস একজন খুনি কীভাবে ঢুকতে পারে, তার কীভাবে প্রমোশন হতে পারে, আমরা দেখাচ্ছিলাম। কিন্তু বাইরে যেটা করেছে, মপ করা হয়েছে, আমরা মপ করি নাই। কিছু মানুষ উদ্দেশ্য প্রণীতভাবে যে আমাদের যে দাবি ছিল সেই দাবিকে আড়াল করার জন্যই একটা বক্তব্যকে তারা হাইলাইট করছে যে আমরা আপনাকে বসিয়েছি, আপনি নিজ যোগ্যতায় আসেন নাই। আসলে এটাকে হচ্ছে যে আমরা মনে করব মিসলিডিং করা হচ্ছে। সেদিন উপাচার্যের কক্ষে উপস্থিত ছিলেন 2 উপ উপাচার্য। এটা অত্যন্ত অমর্যাদাকর এবং এটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত মানহানিকর এবং একজন ছাত্র হিসেবে সেই এরকম মন্তব্য করতে পারেন না। কোন জায়গায় কোন কথা বলতে পারা হবে, কিভাবে বলতে হবে, এগুলো তারা শেখা উচিত। এটা যদি না শিখে বিশ্ববিদ্যালয়ে কোনো একটা গভর্নেন্স এবং ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, সেটা কিন্তু টিকে থাকবে না। ঘটনার পর চীন সফরে যাওয়ায় উপাচার্যের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার জন্য অভিযুক্ত শিক্ষক কুশলবরণ চক্রবর্তীর ভূমিকাকে দুষছেন এই উপ উপাচার্য। ওখানে গিয়ে উনি রাজনৈতিক ব্যক্তিত্বের মতো বক্তব্য দিয়ে ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। সেটা তো বিশ্ববিদ্যালয়ের এই দিনের সিলেকশন বোর্ড, ওই দিনের পরিস্থিতি কোনোটার সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়। সকল এক্সপার্টদের সামনে তাকে ডাকানোর কথা ছিল আরও অনেক পরে, কিন্তু সে সেখানে উত্তেজিত ছাত্রদের সামনে সে যখন গেল, সেখানে স্বাভাবিকভাবে ছাত্ররা আরও অস্থির হয়ে গেছে। তবে সংস্কৃত বিভাগের এই শিক্ষকের দাবি ভিন্ন। আমার নিচে যেহেতু এরকম মব সৃষ্টি হয়েছে, আমি উপরে উঠে তো আমি ভিসির অফিসে তিনি অভিভাবক সেই হিসাবে যাব। তো আমার জন্য নির্ধারিত, আমি জানি না আমার জন্য নির্ধারিত কোন জায়গায় ছিল। আমার মধ্যে সৎসাহস আছে দেখে তো আমি বলছি সামনাসামনি আলোচনা হোক, তাদের সেই সৎসাহস নাই। উপাচার্য শিক্ষার্থীদের বাদানুবাদের ঘটনা ক্যাম্পাসও সবার মুখে মুখে। এই জিনিসটা শিক্ষকদের সাথে করা ঠিক না, বাট ওখানে স্টুডেন্টদের দোষ দেওয়া যাচ্ছে না। যারা আন্দোলনকারী ছিল তারা একটু সচেতনতা অবলম্বন করলে এই যে বৃহৎ যে উদ্দেশ্যটা তাদের ছিল সেটি ব্যাহত হতো না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। পূর্ব বিরোধের জেরে ময়মনসিংহে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্বজনদের দাবি, রোববার সন্ধ্যায় নগরীর বলাশপুর এলাকায় আরিফ হাসান নামের ওই ব্যক্তিকে হত্যা করে একই এলাকার যুবক সাখাওয়াত হোসেন। অভিযোগ, ছিনতাইয়ের একটি ঘটনার প্রতিবাদ করার পর থেকেই সাখাওয়াতের রোষানলে পড়ে আরিফ। ঘটনার পরই পালিয়েছে সাখাওয়াত। এর আগেও এই দুজন মারামারিতে জড়িয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে মামলাও করেছে তারা।
একটি আন্তজেলা ডাকাত দলের মূল হোতা নড়াইলের তুষার শেখকে স্ত্রীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগমকে নড়াইলের নোয়াগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় জব্দ করা হয় স্বর্ণালংকার ও নগদ অর্থ। পুলিশ জানায়, তুষারের নামে লোহাগড়া থানায় চুরি, ডাকাতি সহ 7টি মামলা রয়েছে। অপরাধকাণ্ডে সংশ্লিষ্টতা ছিল তার দ্বিতীয় স্ত্রীরও। নোয়াখালীতে চোখ রাঙাতে শুরু করেছে মহামারী করোনা ভাইরাস। সম্প্রতি এই ভাইরাসে একজনের মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। কিট সংকট আর ল্যাবের পিসিআর যন্ত্র নষ্ট থাকায় হচ্ছে না প্রয়োজনীয় পরীক্ষাও। এতে উদ্বিগ্ন হাসপাতালের রোগী ও স্বজনরা। প্রায় 40 লাখ লোকের আবাসস্থল নোয়াখালী জেলা, যার 9টি উপজেলার প্রত্যেকটিতে রয়েছে একটি করে হাসপাতাল। স্বাস্থ্যসেবা পেতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্থানীয়দের এমন দীর্ঘ সারি নিত্যদিনের চিত্র। সম্প্রতি জেলায় নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। গেল 1 মাসে শনাক্ত হয়েছে কয়েকজন রোগী। চলতি মাসের প্রথম দিনই প্রাণ গেছে একজনের। সদরে প্রয়োজনের তুলনায় কম কিট থাকলেও বাকি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নেই কোনো উপকরণ। এছাড়া দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় অকেজো হয়ে পড়েছে 2টি করোনা পরীক্ষার পিসিআর ল্যাব। কোভিড ওয়ার্ডের ব্যবস্থাপনা করা হচ্ছে, কারণ ভবিষ্যৎ সংক্রমণ যদি বাড়ে যেন এখানে চিকিৎসা দেওয়া যেতে পারে। প্রতিদিনই 800 থেকে 1000 পেশেন্ট আউটডোরে আসেন। এর মধ্যে জ্বর, সর্দি, কাশি নিয়ে প্রচুর রোগী আসতেছেন। করোনা টেস্ট করানোর জন্য যে অ্যান্টিজেন সেটা আমাদের কাছে নেই, যার কারণে আমরা কোনো পরীক্ষা করতে পারছি না। করোনা ডিটেকশনে আমাদের এখানে যে পিসিআর মেশিন আছে, এটা দীর্ঘদিন ধরে কাজ না করাতে মেশিনটা অকেজ হয়ে আছে। ডিজি অফিসে জানিয়েছি, ওনারা পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন আমাদেরকে। করোনা সতর্কতা নিয়ে প্রচারণা না থাকায় আবারও রোগটির প্রাদুর্ভাব দেখা দিলেও জানে না প্রান্তিক জনগোষ্ঠী। উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগী ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে শঙ্কা। আগে মারা গেছে করোনা রোগে, অঙ্কা করোনা নাই, একবার আইসে চলে গেছে, আমি দেখি না। এই করোনা ভাইরাস মানে মানুষ কয় আর সর্দি কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন কি আমার করোনা নাকি সর্দি কাশি জ্বর এখন আমি করতে পারি না। আমরা আসলে জানি না কে আক্রান্ত না। আমরা সবাই অনেক ভয়ে বেগে আছি যে কখন কার সাথে মিশে আবার আমরাও আক্রান্ত হয়ে যাই। 10,000 কিটের চাহিদা দেয়া হলেও মিলেছে মাত্র 200টি। তবে নতুন করে আবেদনে মিলবে আরও উপকরণ, আশা সদর হাসপাতাল কর্তৃপক্ষের। কিটের চাহিদা দিয়েছিলাম 10,000, তো আমাদের এই মুহূর্তে কিটের সংকট আছে, সেজন্য আমরা 2টো সরবরাহ করা হয়েছে। তবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে কিট এগুলো শেষ হয়ে গেলে চাহিদা দিলে আবার কিট পাওয়া যাবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারাংশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।